পারি না তাহলে রান্নাবান্না করতে গেলে আমি মনে করি সবজিটা কাটাকুটি থাকলে তারপরে গিয়ে রান্নাটা বসানো উচিত, তাহলে দেখবে বেশ নিজের কিন্তু সুবিধা হয়, যে রাঁধুনি তার কিন্তু সুবিধা হয়। তো এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি টুমটুম করে, এদিকে রসুন নিয়েছি, কিছু আদা নিয়েছি, আলু নিয়েছি, এখানে নিয়েছি কারকল, আর এখানে নিয়েছি আম। তো সব কিছু কাটাকুটি হয়ে গেছে, আমাদের সকাল সকাল টিফিনও শেষ। এদিকে কাঁঠালগুলো ভাপ দিয়ে নিলাম, সেদিন তো কাঁঠাল এনেছিল, তো আজকে কাঁঠাল রান্না হবে মাংসর মতো করে। এদিকে করব আম দিয়ে টক, আর এদিকে কারকল ভাজি করব। তো আম টকটা মানে আম যে টক করব, আমটাকে সেদ্ধ করার জন্য ফার্স্টে তো ছোটো বাটিটা নিলাম। তো মনে হচ্ছে কি যে জলটা একটু ফুটেই তো আবার একদম আমার ইন্ডাকশানের মধ্যে পড়বে, তাই জন্য বড় বাটিটার মধ্যে কিন্তু সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এদিকে রান্না করতে এসে দেখছি কৌটোর মধ্যে নেই হলুদ। তো আমার না রান্নাবান্না করতে যদি দেখি তেল নেই, নুন নেই, এইরকম হলে আমার বেশ মানে বিরক্ত বোধ মনে হয়। তো তাই জন্য আমি যেগুলো মানে চোখে পড়ে তখনই কিন্তু সাথে সাথে আমি এগুলো ভর্তি করে রেখে দিই। কিন্তু ওই যে আজকে আমার মানে কালকে চোখে পড়েনি, তাই জন্য এখন কৌটোর মধ্যে হলুদ নিতে হয়েছে। তারপর এদিকে দেখছি আবার জিরেটাও কম, তো তাই ভাবলাম জিরেটা যেহেতু কম এখন একবারে ভরেই নেই, কারণ ওই যে মশলার দামটা তো এখানে আনলাম। তো এখন যেহেতু সব মশলাপাতি এনেছি, তো একবারে জিরেটাও রেখে দিই। জিরেটা আমার আজকে না বললেও হতো, কিন্তু ওই যে 2-3 দিন যাবে আবার সে ভরতেই লাগবে, তাই জন্য কিন্তু জিরেটাও ভরে নিলাম। আর এদিকে আমি এক পাশে কিন্তু কারকলগুলো ভাজি বসিয়ে দিয়েছি, সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দেবো। এখন থেকে ভাবছি কি ঘুম থেকে একদম তাড়াতাড়ি উঠে যাব, কারণ ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেই দেখবে রান্নাবান্নাও তাড়াতাড়ি শেষ করা যাবে। কারণ যা পরিমাণে রোদ দিচ্ছে আমাদের এখানে, যে পরিমাণে রোদ দিচ্ছে সেই লেভেলের গরমও দিচ্ছে, রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। কিন্তু আমাদের গৃহিণীদের তো আর রান্নাঘর ছাড়া উপায় নেই, রান্নাঘর আমাদের আসতেই লাগবে। এবারে ঝড় তুফান বৃষ্টি গরম যাই থাকুক না কেন, প্রত্যেকটা ঘরের গৃহিণীরই কিন্তু এরকম রান্নাঘরে কিন্তু মানে আসতেই লাগবে। তার উপরেও যাদের একটু ভাগ্যটা বেশি ভালো তারা একটু রান্নাঘরে না গেলে হয়, খাবার টাবার রেডি হয়ে যায়, যাদের ভাগ্যটা একটু বেশিই ভালো। তো আমাদের তো রান্নাঘরে আসতেই লাগবে। তো যাক, এদিকে দেখো এবারে আমি কিন্তু ওই যে পাঁপড়গুলো ছিল চালের ড্রামে, তো পাঁপড়গুলো নিয়ে নিলাম এই একটা বক্সের মধ্যে। আর এদিকে মশলার যে মানে ড্রামটা নিয়েছিলাম, এবার মশলার ড্রামটাকে ভালো করে মুছে রয়েছে, তারপর এটার মধ্যে মশলাপাতিগুলো রাখবো। মশলা এখন তেমন কিছু নেই, ওই আছে তোমার জিরের গুঁড়ো আছে, ধনে আছে, আর তোমার কী করো চাপাতাটা আছে। তো এইগুলো আমার সবসময় মশলাপাতি না এটার মধ্যে এনে কিন্তু রাখা হয়, মশলা তেল এগুলো সব একসাথে এটার মধ্যে কিন্তু রেখে দিই। সকাল থেকে তো আর কাজের শেষ নেই, তো কালকে রাত্রিবেলা থেকেই, কালকে যখন আমার রান্না করতে এসে একদম ঘেমে চুমে অবস্থা আমার শেষ, তো বলছি কি যে না এখন থেকে একদম সকাল সকাল উঠেই না রান্নাবান্নার দিকটা শেষ করে নেব, তাহলে একটু গরমের হাত থেকে বাঁচতে পারবো। তো বলেছি তো ঠিকই, জানি না কতদিন এরকম সকাল সকাল উঠতে পারবো, তবে আজকে কিন্তু একদম সকাল সকাল উঠে পড়েছি। তো এদিকে দেখো মুগ ডালটা ছিল এই মশলার এটার মধ্যে, কখন যে মুগ ডাল এনেছিল আর কখন যে এটার মধ্যে রেখে দিয়েছিলাম, এটাকে আর কোটোর মধ্যে ভরতে আমার মনে নেই। তো এখন চোখে পড়াতে এখন এটার মধ্যে রাখছি, না হলে কোনো সময় এই মুগ ডাল দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে আবার তোমাদের দাদাভাইকে বলতাম মুগ ডাল আনার জন্য, কারণ সব সময় তো মনে থাকে না যে কোন জিনিস কোনখানে রাখি। তো এরকম কোটোর মধ্যে ভরে থাকলে আবার দেখবে কোটোগুলো যখন দেখি যে না দেখি ডালটা আছে কিনা বা এটা আছে কিনা, কিন্তু এখন তো এটা নিয়ে রাখলাম আরেক জায়গায়, ডালের এখানে রাখলাম না তাই। তো সয়াবিনটাও আমার চালের ড্রামে রাখা ছিল, তো সয়াবিনের প্যাকেট থেকে সয়াবিনটা নিয়ে কিছু পলিথিনও ছিল, যদি প্যাকেট থাকতো তাহলে আস্ত প্যাকেটে রেখে দিতাম। তো একটা প্যাকেট আবার আরেক জায়গায় নিয়ে রাখবো, আবার এই কয়টা সয়াবিন আবার এক জায়গায় রাখবো, তো তাই জন্য একসাথে এই কোটোটার মধ্যেই নিয়ে নিলাম। তো সয়াবিনও আমার রাখা হয়ে গেছে, এদিকে মুগ ডালটাও রেখে দিয়েছি। তো চলো এবার এইগুলোকে গুছিয়ে নিয়ে জায়গা মতো নিয়ে রাখি, এবার দেখবে রান্না করতে গেলে আমার আর অসুবিধা হবে না। ওই যে এখানে মুগ ডাল আছে, এখানে সয়াবিন আছে, আমার বেশ সুবিধাই হবে। এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা কোথা থেকে যেন এই সাজনার ডালটা এনেছে। তো এখন সাজনাটা নিয়ে নিচ্ছি, তো শাশুড়ি মা বলছে ঠিক করে পারতে পারেনি, এই একটা ডালে নিয়েছে, এটা দিয়ে আর কতটুকু হবে। তো আমার ঘরেও আবার মানে একটুখানি ছিল, ওই যে সেদিন দাদার কাছ থেকে 10 টাকা দিয়ে সাজনা পাতা রেখেছিলাম, তো কয়েকটা শুধু ছিল, তো কয়টা তো তেঁতুর শাকে দিয়েছিলাম, আর বাদ বাকি কয়টা রইলো এগুলো আর খাওয়া হয়নি। তো ভাবলাম এগুলো একদম ছাড়িয়ে রেখে দিই, তাহলে সাজনা পাতার বড়াটা খাওয়া যাবে। আমার তো বেশ ভালো লাগে সাজনা পাতার বড়া খেতে, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। অনেকে আবার নাকি সাজনা পাতা টেলেও নাকি খায়, ওইটা যে কীভাবে করে আমি জানি না, কিন্তু বেশ ভালো লাগে, মানে বড়াটা তো আমার বেশ ভালো লাগে, সাজনা পাতার টালাটা শুনেছি অনেকে খাই, তো এটা জানি না তাই আমি খেতেও পারি না। না জানা থাকলে কিভাবে মানে কি করব বলো। তো এদিকে দেখো এবারে আগের যে পলিথিনটার মধ্যে সাজনা পাতাগুলো আছে ওইগুলো একসাথে নিয়ে রাখছি, এটাকে এবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো। বক ফুলও আনা হয়েছে সেদিন না কালকে বক ফুল এনেছিল, তো বক ফুলগুলোও একদিন পকোড়া খেতে লাগবে। আমি তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি বক ফুলটা আনলে যেন 10 টাকার করেই নিয়ে আসে, বেশি আনলে না ওই একসাথে খাওয়া হয় না, আর বক ফুল বেশি দিন ঘরেও রাখা যায় না, পোকা হয়ে যায় তাই। তো এদিকে দেখো এবারে আমি বসিয়ে দিয়েছি চাটনি বলতে আজকে টক বানাবো। তোমাদের দাদাভাই তো জেলির চাটনিটা পছন্দ করে, কিন্তু আমার আবার পাতলা করে টক
টক করলে ভালো লাগে। আজকে ওর সবগুলো আমি একদম দিয়ে দিয়েছি, যে একদম 3-4 দিনের জন্য টক বানিয়ে নিচ্ছি। টক তো আমি ফ্রিজে রেখে রেখে করি, মানে সকাল দুপুরে খাবো, আবার টকটা ফ্রিজে রেখে দেবো, আবারও পরের দিনকে বের করবো, এরকম করে। তো তাই জন্য ভাবলাম যে ছোটো ছোটো আম যেহেতু আছে, বড় ছোটো মিলিয়ে সবগুলো আমেরই কিন্তু আজকে একসাথে টক বানিয়ে নিলাম বেশি করে, যাতে আমার একদম 2-3 দিন লাগে যাতে আমি টক খেতে পারি। কারণ গরমকাল জানো তো, এখন টকটা যেন একদম অমৃত সমান। ভাতের পাতে একটু টক যদি থাকে, এটা যেন অমৃতের মতো লাগে। দুপুরের পাতে মানে টক না হলে হবেই না। তো তাই জন্য এই যে এক হাঁড়ি আজকে টক বানিয়ে নিয়েছি। এবার এদিকে তো এক পাশে কাঁঠালও বসিয়ে দিয়েছি। কাঁঠালটাকে আজকে বেশ রসিয়ে কষিয়ে মাংসের মতো করেছি। লুকটা একবার তোমাদেরকে দেখাবো, কী যে দুর্দান্ত হয়, মানে লুকটা এসেছে দেখেই মনে হচ্ছে তরকারিটা খুব টেস্ট হবে। আর কথাই আছে না, আগে দর্শন ধরি পরে গুণ বিচারি। তবে কিছু কিছু জিনিস আমি মনে করি দর্শন করে মানে দেখেই গুণ বিচারটা করা উচিত না। কারণ গুণ বিচারটা খেয়ে বা থেকে তারপরে কিন্তু মানে গুণটা মানে বোঝা যায়, কিন্তু দেখেই যে গুণ মানে করা যায় তা কিন্তু না। তো এদিকে দেখো কাঁঠালের লুকটা কত সুন্দর হয়েছে। তো যা কাঁঠালটা কিন্তু সেই লেভেলের হয়েছিল খেতে, কারণ আমি তো পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি। এদিকে রান্না বসিয়ে বরাবর আমার যে কাজগুলো থাকে, মানে রান্নাঘরের বলো, বেডরুমের বলো, ঘরদোর পরিষ্কার করার কাজটা, সেটা তো আমি রান্না বসিয়েই করিনি, তোমরা জানোই। কারণ রান্না বসিয়ে করলে আমার সুবিধা হয়, আমি চটাপট করে কাজগুলো শেষ করে নিতে পারি। তো এদিকে দেখো এটা পরিষ্কার করেছি। তোমরা বলবে এখন দেখলাম দিদি মুছলো, আবার এটা মুছলো না, এখান থেকে নিল আবারও সাথে সাথে এনে রেখে দিল। না গো, আমি কিন্তু মুছে টুছে তারপরেই কিন্তু এই জায়গাটা করলাম, মানে মুছে একটা একটা করে জিনিসপত্র করে রাখলাম। ওই যে ভিডিও এডিটিং করতে গেলে তো কাটিং করতে হয়, কারণ সারাদিনের ব্লগ যে শ্যুট করি, এখানে যে ভিডিও কতটা বড় হয়, তো সেখান থেকে এডিটিং করে কাটিং করে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। না হলে তো কত বড় ব্লগ হয়ে যাবে। এমনিতেই এখনকার ব্লগগুলো যেন আমার বড় বড়ই হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো 2 নাম্বার তাকটাও মুছে নিয়েছি, সব কিছু জিনিসপত্র মুছে মুছে রাখলাম। এই রেকটা পুরো মরমরে হয়ে গেছে। এটা শুধু আমার হাতে বলে এখন পর্যন্ত আছে, না হলে এটাকে কবে অনেকে ফেলেই দিত। এটা কিন্তু 2-3 সাইড দিয়ে পুরো ভেঙে ভেঙে আছে। তো তোমাদের দাদাভাই বলছে না হলে এটা ফেলে দাও, আমি আর একটা এনে দেবো। আমি বলছি কি আর রেকটা কানতে লাগবে না, যতদিন এটার মধ্যে রাখতে পারি ততদিনই রাখবো। এটা যদি আগেও ভালো ছিল না, একটা সাইড দিয়ে তো একটা পা ভালোই ছিল না, এটাকে আমি করলাম। তারপর 2-3 সাইড দিয়ে না একদম শুকনো মরমরে হয়ে আছে, আমি কোনো রকম বেঁধে টেঁধে দিয়ে এটার মধ্যে কিন্তু রাখছি। তো এদিকে দেখো 4 নাম্বার তাকটাও কিন্তু আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবারে যা যা আছে সব কিছু মুছে মুছে রাখলাম। তারপর এই জায়গাটাকে ঝাড় দিয়ে একটাকে জায়গা মতো রেখে এবার এদিকে টেবিলটা এখন পরিষ্কার করে নেব। তো টেবিলের বোতল, মানে জলের বোতল, তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতল, আমার ঘরের বোতল, সব কিছু তো বোতল টোতল একদম ভর্তি করে নিলাম। তারপর এখানে যা যা আছে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। এখানে আছে কতগুলো বড়ই, তারপর এখানে আছে তেজপাতা, বিস্কিটের কৌটো, তারপর একটার মধ্যে তো তোমার হরলিক্স, আর একটার মধ্যে কী যেন ডাল, স্রাপ, তারপর কিছু গুঁড়ো বিস্কুট, মানে কত কিছু যে রাখা। একটা সংসারে সত্যি বলতে অনেক কিছু থাকে সংসারের মধ্যে, জানো তো, মানে যেন মানে থাকে না, কত কিছু যে একটা সংসার করতে গেলে লাগে। তো এদিকে দেখো এবারে উপরটা ভালো করে একদম মুছে নিলাম, উপরটা মুছে নিচটাও মুছে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে একদম ঝাড়াঝুড়ি করে এবার এটাকে কিন্তু আমি পেতে নিলাম। নিয়ে এবারে দেখো একটা একটা করে জিনিস কিন্তু দিয়ে আমি এই জায়গাটা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখবো। এই জায়গাটা তো আমার সাজানো গুছানো হয়ে গেছে। আর তোমাদের সাথে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই তারপর দেখাবো। আর এদিকে দেখো এবারে ফ্রিজের উপর থেকে এগুলো নামিয়ে নিলাম, নামিয়ে এবারে ফ্রিজের উপরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। নিয়ে এবারে ফ্রিজের উপরের যে ঢাকাটা, এটাকে ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে ফ্রিজের উপরে আবার কিন্তু দিয়ে দেবো। আমার ফ্রিজটা যেহেতু খোলা থাকে, তো সবসময় কিন্তু আমার ফ্রিজটাকে একটু মুছে মুছে কিন্তু রাখতে হয়, কারণ আমার ফ্রিজ তো আর কভার পুরনো নেই। আগে তো কভার পুরনোই ছিল, কিন্তু মাঝখানে দূরের যন্ত্রণায় আমি কভার আর রাখতে পারি না, তাই জন্য আর কভার লাগাইও না। আর বারবার চেন খোলা করা, মানে এটা মানে চেনগুলোও নষ্ট হয়ে যায়। তারপর ছিল আমার দুদিক দিয়ে করা ছিল, ওই কাবারগুলো আমার ইঁদুর খেয়ে নিয়েছিল। তো তাই জন্য এখন এইভাবেই ঢাকা দিয়ে রাখি, কাবার আর পরাই না। আর যেহেতু মাছ টাছ রাখা হয় তার জন্য আর করি না, তো বেশিতে থাক, ইঁদুরের যন্ত্রণায় পারি না। আর এদিকে মাছ মাংসও রাখা হয়, থাকবে এমনিতেই থাকুক। তো এদিকে দেখো ফ্রিজের উপরে ট্রেটাকে মুছে জিনিসপত্রগুলো মুছে জায়গা মতো রাখলাম। আর এই যে দেখো সেদিন 2টা কুল বালিশের এই ঠুলগুলো যে হয়, মানে কভারগুলো যে হয়,
তো এই কভারগুলো না অনেক পুরনো হয়ে গেছে, তো এটা ফেলা ছাড়া কোনো ইয়ে নেই, তো ভাবলাম না ফেলে দিয়ে বরং একটা কাজে লাগাই। আমি তো ঘরের এরকম নাইটি ফাইটি তোমাদের দাদাবাড়ির গেঞ্জি প্যান্ট এগুলো দিয়ে কিন্তু এরকমই করি। তো এদিকে দেখো কালকে এগুলোকে কিন্তু মেশিনে সেলাই করে আমি বানিয়েছিলাম। এখন তো আমার ঘরে মেশিন আছে, সেলাই করে বানাতে পারি। আর আগে যখন মেশিন ছিল না তখন এরকম করে হাতে করে কিন্তু আমি বানিয়ে নিতাম। ওই যে কড়াই ভাতের হাঁড়ি কড়াই এগুলো ধরার জন্য কিন্তু খুব ভালো। তো আমার বাড়িতেও দিয়েছিলাম আগে 2খানা না 4খানার মতো। তো কালকে আবার বাবুকে বলছিলাম এগুলো আছে কিনা, বলছে এখনও আছে। তো যখন আমি বাড়িতে যাই মানে বাড়িতে যাব আবারও 4-5খানা নিয়ে যাব। তাহলে কি হবে বলো তো, বাবুর ধরতে গেলে না সুবিধাই হবে। আগে তো আমি মাকে বানিয়ে বানিয়ে দিতাম এরকম কত। তো এখন আবারও যখনই বাড়িতে যাব, এখন বাবুকে কেন বললাম, ওই বাবু তো এখন রান্নাবান্না ইয়ে করে, মা তো আর এখন করতে পারে না, তাই জন্যই কথাটা বলছি। তো মানে আবারও কিন্তু আমি এগুলো মানে নিয়ে যাব। কী হয় বলতো, অনেক সময় গেলে না মনে থাকে না ওই জিনিসগুলো নেওয়ার জন্য। আজকে একটা ইয়ের মধ্যে করে রাখলাম, তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এইটাই জায়গাটাতে রাখলাম, একটু দেখো তো, মানে আমি বাড়িতে যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। আমার তো মনে থাকে না, অনেক সময় হুটহাট করে চলে যাই, মনেও থাকে না, তাই। তো এগুলো দিয়ে ধরলে না একটা সুবিধা হয়, দেখবে হাতে আর গরম ইয়েটা কিন্তু লাগে না। তো এদিকে দেখো এবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমার এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট। তোমাদের দাদাভাই চলে গেলো স্নানে। আজকে বললাম না সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠলাম, তাই জন্য আমার সকাল সকাল কিন্তু সংসারের কাজকর্ম সব কিছু কমপ্লিট। একা হাতে ঘরের কাজ করলেও যদি একটু বুদ্ধি আর টেকনিক করে কাজ করো তাহলে দেখবে সংসারের সব কাজে কিন্তু শেষ করে রাখা যায়। তো এদিকে দেখো এবারে এই যে পুরো রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে মনে হয় আমাকে যদি কেউ বলতো যে আজকে রান্নাবান্না থেকে ছুটি, আজকে রান্নাঘরের কোনো কাজ করতে লাগবে না বা পুরো সংসারে কোনো কাজই করতে লাগবে না, তাহলে মনে হয় একটা ইয়ে থাকতাম। কী বলো তো, এগুলো ভাগ্যেও থাকতে লাগে কাজ করার থেকে, যে মানে ইয়ে থাকা। অনেকের দেখবে কী সুন্দর কী সুখ করে দিন কাটাতে পারে, কোনো কাজকর্ম করতে হয় না। কেউ মানে থাকে, আমি কাজের লোকের কথা বলছি না, বা অন্য কেউ থাকে, কেউ হয়তো একটা রান্নাটা করে নিচ্ছে বা কেউ অন্য কাজ করে নিচ্ছে, কোনো কিছুই করতে হয় না, আরাম আল্লাসে দিন কাটাতে পারে। কিন্তু কেউ কেউ ভাগ্য দেখবে কাজ করতে করতে যেন শেষ হয় না। যদিও আমার সংসারে কাজ কে করবে বলো, আমাকে সে করতে লাগবে। তো যাক, আমি কাজকর্মী মানুষ, কাজ করতে গেলেও সুবিধা হয় না, হয়তো অনেক সময় একসাথে অনেক কাজ করতে গেলে একটু হাঁপিয়ে যাই, অতটুকুই। কিন্তু আমার কাজ ছাড়া আবার ভালোও লাগে না। আমি যে শুয়ে বসে থেকে কাটাবো বা কোথাও আমি মানে একটা ঘুরতে গেলাম, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম, এখন আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, সেখানে গিয়ে তো আর কাজ করবো না। মানে আমার জানাশোনা কারোর বাড়িতে গেলাম বা 2-3 দিন থাকলাম, আমি কাজ না করে যে ওই কেউ আমাকে রান্না বান্না করে করে একদম পরিপাটি করে দিল, আমি বসে বসে খাবো, এরকম মেয়ে আমি না। আমার একদমই ভালো লাগে না কাজ ছাড়া থেকে যে শুয়ে বসে থেকে যে মানে খাওয়াটা, একদমই আমার লজ্জা মানে একটা কীরকম লাগে। তো এদিকে দেখো ভাত কারকুল ভাজি, এদিকে কাঁঠালের তরকারি লুকটা দেখলে তো কীরকম হয়েছে, একদম দুর্দান্ত হয়েছে কিন্তু। তো এদিকে টক। তো তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে তারপর এই ঘরে এসে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম, একটুখানি লাইভে এসেছিলাম, এসে এবারে এই ঘরের কাজে লেগে পড়লাম। ওই যে বললাম আজকে একদম নিজের মানে সকাল সকাল উঠেছি বলে ঘরের কাজকর্ম, তারপর এক্সট্রা কিছু কাজও, তারপর বেডরুমের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু শেষ করে নিজের জন্য আজকে কিন্তু অনেকটা আমি টাইমও পাইবো। আজকে মনে হচ্ছে আমার 1টার মধ্যে স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কারণ বেশি একটা বাজেনি এখন। তো এদিকে দেখো এবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে আজকে বালিশগুলো একটু চেঞ্জ করে রাখছি, আজকে না কদিন যাবতীয় বালিশগুলো একটু চেঞ্জ করে রাখছি। ওই যে বললাম সবসময় একভাবে দেখতে দেখতে যেন ঘর দূর একদম মানে কীরকম লাগে, তাই জন্য একটু চেঞ্জ করে করে রাখি যাতে দেখতেও ভালো লাগে। আর আমার এই বেড কাভারটা না এতটা পছন্দের, মনে হচ্ছে কি আরেকটা বেড কাভার নিয়ে আসি, এতটা ভালো লেগেছে আমার এই বেড কাভারটা। আর ঘরের মধ্যে আমি মনে করি একটু কালারফুল জিনিস পাতাই ভালো, একদম মানে কি বলবো, মাদা মাদা জিনিসগুলো পাতলে না দেখবে ভালোও লাগে না দেখতে, যেন এই বেড কাভারটা পাতাতে যেন বেশ ভালোও লাগছে। তো এদিকে দেখো আমার বিছানা তো গুছানো হয়ে গেছে, এবারে বিছানাটাকে ভালো করে একদম ঝাড়া দিয়ে নিতে লাগবে। আর বেড কাভারটা তো একদম টান টান করারই আছে, আমার আবার বেড কাভার একদম টান টান করে না পাতা থাকলে আমার যেন ভালো লাগে না। তো এদিকে বিছানাটাকে একদম ঠিকঠাক করে ঝাড়াটা দেবো, পরে আমি ওই সাইডের জানলাটা একটু পরিষ্কার করবো, তাই। তো এদিকে বিছানাটা থেকে নেমে এদিকে দেখো এই উপরে উঠে গেলাম, ওই যে এখানে উঠে আমি এদিকে ওই যে এখানে মানে ইয়ে দক্ষিণেশ্বরী মায়ের যে ফটোটা আছে ফটোটা মুছলাম। তারপর এদিকে ওই যে ফটো ফ্রেমটা ঘড়িটা এগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো তো সোফার উপরে না উঠলে আর মুছতে পারি না। তো এখানে উঠে এগুলো কিন্তু আমি ভালো করে একদম মুছে দিচ্ছি। এই জায়গাটাকে মুছে সুগাজের নিচটা মুছতে লাগবে না, কালকে না পরশু মুছেছিলাম, নিচটা মুছবো না, শুধু উপরের সাইডগুলো। তো উপরের সাইডগুলো তো আর সবসময় মুছতে পারি না, আমি তো এখান থেকে দাঁড়িয়ে তো আর নিচ থেকে লাগ পাই না, ওই সোফার মধ্যে উঠতে লাগে তখন। তো এদিকে দেখো এই সাইডের উপরটাও কিন্তু আমি ভালো করে একদম মুছে দিচ্ছি। এই জায়গাটাকে মুছে দিয়ে তারপর কি আমার জানলাটা পরিষ্কার করতে লাগবে। কালকে রান্নাঘরের ওই যে গ্লাসের যে জানলাগুলো কূপগুলোর মধ্যে এত পরিমাণে ধুলোবালি পড়ে থাকে, তো কালকে রাত্রিবেলায় রান্না বসিয়ে রান্নাঘরের জানলাটা পরিষ্কার করেছিলাম। আমার গ্যাসের সামনে যে জানলাটা ওইটা কিন্তু না, ওই যে স্টিলের র্যাকের সাথে যে জানলাটা ওই জানলাটা পরিষ্কার করলাম। তো এদিকে দেখো এবারে সোফাটাও ঠিকঠাক করে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝবে।
কোন ইয়ের কথাগুলো বলছি। একটা বড় ব্রাশ আনিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে, এখন না, এটা অনেক দিন আগে আনিয়েছি। তো ভাবলাম যে কালকে যেহেতু পরিষ্কার করছিলাম, তো ভাবলাম যে না, বেডরুমের জানলাটা আমি একটু পরিষ্কার করে দেবো। তো এদিকে সোফাটাকে ঠিকঠাক করে নিলাম, ঠিকঠাক করে এদিকে দেখো এবার এই যে এই সাইডের টিনগুলো একটু মুছে দিয়ে এবার এই সাইডের দরজাটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। আগে একটা সময় জানো তো, এই দরজাটাকে আমি স্রাব দিয়ে, তারপর তোমার ইয়ে দিয়ে, ওই যে পেঁয়াজ রসুনের যে বস্তাগুলো হয় ওগুলো দিয়ে একদম টুল একটা নিয়ে সামনে পিছন পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভালো করে মাজা কষা করতাম, তাহলে বুঝো। তখন তোমাদের দাদাভাই ওই মানে সকালে তো চলে যেত প্রায় 10টার দিকে, আবার বিকেল আস্তে আস্তে 4টা, তারপর আবারও চলে যেত, আবার আস্তে আস্তে রাত্রিবেলায়। তো আমি সারাক্ষণ তো একলা একলা থাকতাম, তখন আর ভিডিও টিডিও করতাম না। বিয়ের পর পরে কথা বলছি, তখনই এগুলো করতাম। কী পরিমাণে যে আমি কাজ করেছি মানে তোমাদেরকে কি বলবো। তখন এর ভিডিও যদি করতাম তখন তোমরা দেখলে বলতে। আর এদিকে দেখো এবারে জানলার এই সাইডগুলো দিয়ে একদম মাটি ইয়ে করে কী রকম করে আছে। তো এই জানলাটার এই সাইডটা পরিষ্কার করে দিচ্ছি, এটার কথাই বলছিলাম। কালকে যে রান্নাঘরের জানলার এটা পরিষ্কার করেছিলাম, আর এখানে পরিষ্কার করতে গেলেও যেন অসুবিধা হচ্ছে, ব্রাশ দিয়ে করছি তারপরেও অসুবিধা হচ্ছে। তো এদিকে দেখো এই সাইডের ও সাইডটা একটু করেছি, এবারে এই সাইডটা করে দিচ্ছি। এবারে মানে চৈত্র মাসে তো আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, কারণ আমার বেড়ানোর সময় হলো গিয়ে পৌষ মাস, চৈত্র মাস, এই সময়গুলোর মধ্যে আমি গিয়ে বেড়াই। কারণ তখন আমাদের অফ সিজন চলে, তোমাদের দাদাভাই আস্তে ধীরে করে বাড়িতে একটু লেট করে দোকানে গেলেও কোনো অসুবিধা হয় না। মানে চৈত্র মাসে বাড়িতে যাব, তো আমার বোনও এসেছিলো। তো আমি যাবো তোমাদের দাদাভাইকে রান্না বান্না করে দিয়ে, তোমাদের তো বলেইছিলাম পুরোপুরি রেডি যাবো। সেদিন থেকে আমার শরীর খারাপের মানে সমস্যা শুরু। তো সেই থেকে তো আর যেতেই পারিনি। এবারে তারপর তো ডক্টর দেখানো, ওষুধ খাওয়া, তারপর আমি ইয়ে করতে পারবো না, এই করে আর যেতেই পারিনি। আর এখন তো বৈশাখ মাসে চলে আসলো, আবার বাড়ি যেতে যেতে জ্যৈষ্ঠ মাস। অনেক সময় মন খারাপ হয় জানো তো, যে মা বাবা বাড়িতে একা, মা অসুস্থ, মন চাইলেও যে গিয়ে একটা কোনো কিছু করব এটা আর হয় না। অনেক সময় ভাবি যে এক জায়গায় যদি বাড়িটা হতো, হয়তো আমার বোনের বাড়ির এখানে হতো অমরপুর, বা হয়তো আমার এখানে যদি হতো তেলিয়ামুড়াতে, তাহলে বেশ সুবিধা হতো। বাবুকে কষ্ট করে রান্নাবান্নাও করতে হতো না। আচ্ছা মাঝে মধ্যে এক একদিন করতো, আমি ভালো একটা কোনো কিছু রান্নাবান্না করলাম, এটা ওটা করলাম, রান্না করে দিয়ে আসতাম, বা আমার যখন মন চাইতো তখন আমি বাড়ি থেকে আসতে পারতাম, তোমাদেরকেও নিয়ে যেতে পারতাম যখনই মন চাইতো। আর এখানে হলো তো তেলিয়ামুড়াতে যদি হতো তাহলে কতটা সুবিধা ছিল, যখনই মন চাইতো তখনই আমি কিন্তু চলে যেতাম। আমার এখানে ভালো লাগছে না, আমি বাড়িতে চলে যেতাম। বাপের বাড়িতে তো সবারই ভালো লাগে। বা আমি কোনো কিছু রান্নাবান্না করলাম, ওইখানে দিয়ে আসলাম, বেশ মজা করে কাটিয়ে দিয়ে মানে পারতাম। তো সবার ভাগ্যে তো আর মানে শখ থাকে না বলো, যে মা বাবাকে নিয়ে যে একটা ইয়ের মধ্যে থাকবে, এরকম আর ইয়ে তো নেই। মানে খুব আমার এরকম মনে হয় এখন মা বাবা অসুস্থ থাকাতে, মা অসুস্থ থাকাতে, যে আমাদের এখানে যদি বাড়ি হতো তাহলে খুব ভালো ছিল। মানে ধরুন অটো দিয়ে চলে যেতাম, আধ ঘন্টা বা এরকম 15-20 মিনিটের রাস্তা, তাহলে কিন্তু বেশ সুবিধা হতো। 12টা বাজতে 20 মিনিট বাকি। এদিকে আমার এই যে বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, যা যা কিছু টুকিটাকি কাজ ছিল কাজগুলো শেষ করে নিলাম। এই যে দেখো, তো ঘরদোর তো পুরো গুছানো গাছানোই। তো এই যে এখন বসলাম আমি, এখন ঘরটা ঝাড় দেবো, তাহলে বলতে পারো আমার ঘরের আজকে কাজকর্ম শেষ। আজকে এক তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তার উপর হলো গিয়ে তোমার ইয়ে করলাম, উঠেই তো এদিকে রান্নাবান্নার কাজ করে নিয়েছি। সকাল সকাল উঠলে দেখবে সংসারের কাজকর্ম না তাড়াতাড়ি কিন্তু শেষ করা যায়। আর ঘুম থেকে লেট করে উঠলেই রান্না বান্না সব কাজ শেষ হতে হতে প্রায় আমার 1টা বেজে যায়। তো আজকে সব কাজে কমপ্লিট, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা আর আজকে মুছবো না, পরশুদিন মুছেছিলাম, না কালকে পরশুদিনকে মনে হয় মুছেছিলাম। তো আজকে আর ঘরটা মুছবো না, দেখি আবার না হলে বিকেলের দিকে মুছলেও মুছতে পারি। এখন ঘরটা মোছা থাকলে ভালো। ওই যে স্নান টান করে এসে তো বিছানায় শোয়া যায় না গরমের জন্য, তো নিচে শুয়ে থাকি, তার জন্য ঘরটা মোছা থাকলে না ভাল লাগে যেন বেশ। দেখি আবার মুছতেও পারি। তো এখন চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এদিকে আজকে ঠাকুরের বাসনকুসন আর ধোয়া হয়নি, কালকে সন্ধ্যার পুজো দিয়ে বাসনকুসন এমনি রেখে দিয়েছিলাম, বাসনকুসন ধোয়া হয়নি। তো এদিকে পুজো দিতে আসলে আবার বাসনকুসনও ধুতে লাগবে, এত পরিমাণে গরম, শুধু যেন শরীরটা জ্বালা করছে এরকম অবস্থা। এখন থেকে ভেবেছি প্রত্যেক দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো। সকাল সকাল উঠে যদি রান্নার কাজটা শেষ করে নিতে পারি না, তাহলে দেখবে বড় কাজ শেষ। আর তাড়াতাড়ি সংসারের কাজও শেষ করতে পারবো, না হলে তো গরমের মধ্যে যত লেট করে ঘুম থেকে উঠবো সংসারের কাজও তাড়াতাড়ি শেষ করতে পারবো না। তো চলো হ্যাঁ, এদিকে ঘরটা এখন ঝাড় দিয়ে নিই। এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি। তোমাদের তো বলেছিলাম যে ঘর মুছবো না, বিকেলের দিকে যদি মন চাই মুছবো, কিন্তু এখন মনে হলো
যা পরিমাণে গরম দিয়েছে, আমি এসে তো মানে পুজোটা দেওয়ার পর তো আমি আর বিছানায় শুতেই পারবো না। তো তাই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘর না মুছলে এখন আর চলবে না, কারণ স্নান করে এসেই এখন নিচে শুতে লাগে। নিচে শুলে যে একটা আরাম শরীরের, এটা বিছানায় শুয়ে আরামটা পাওয়া যায় না। কদিন বাদে তো আরও বিছানায় শোয়া যাবে না, মানে রোদ তো এখন দিচ্ছে, কদিন বাদে তো যা আরও কী রোদ দেওয়া দেবে। আমি তো ভাবছি সবেমাত্র গরম শুরু, এই গরমে কীভাবে কাটাবো, বাপরে বাপ, এত গরমে মানে কষ্ট হচ্ছে। তো তাই জন্য শেষমেশ ঘরটা আবার মুছিয়ে নিচ্ছি। তো এদিকে ফেনাইল আর স্রাব দিয়ে কিন্তু আমি ঘরটা মুছছি। ফেনাইল আর স্রাব দিয়ে ঘরটা মুছলে না ঘরটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়। তো এদিকে দেখো এবারে এই যে খাটের তলা, পেছনের রুম টুম পুরো পরিষ্কার করে নিয়েছি। সামনের জায়গাটাও একদম পুরো পরিষ্কার করে, মানে ভালো করে একদম মুছে দিয়েছি। আর একটু ভিজে ভিজে করে মুছি। আমি গরমকালে ঘর মুছলে না একদম ভিজে ভিজে করে কিন্তু মুছি। অনেক সময় আবার কোনো কোনো সময় শুকনো করে করি, তারপরেও বেশিরভাগ আমি একদম জল দিয়ে ভিজে ভিজে করে করি। তারপর এদিকে দেখো বাথরুম থেকে আমি ওই যে লাঠিটা আর বালতিটা ধুয়ে নিলাম। এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে আমি কিন্তু স্নানে চলে যাব। আজকে একদম আমি কিন্তু 1টার মধ্যে আমার স্নান পুজো হয়ে যাবে, কারণ এখন ঘড়িতে 12টা 15 মতো বাজে। তো আমার এদিকে স্নান পুজো তো একদম পুরো 1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই জায়গাটা ঝাড়ু দিয়ে ওই সামনের জায়গাটা ঝাড়ু দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। সেদিনের কাল বৈশাখীর ঝড়ে আমার তো বেগুন গাছ টাছগুলো একদম পুরো কাত করে দিয়েছিল। তোমাদের দাদা ভাই খুঁটি দিয়ে দিয়েছিল, আমি আবার বেঁধে দিয়েছিলাম গাছগুলো। এখন বেশ ভালো হয়েছে, দেখতেও ভালো লাগে। আর গাছগুলো একটু ডালপালগুলো একটু মানে কাটিং করে দিয়েছে, নিচগুলো একটু দেখতে মানে পরিষ্কার লাগে, না হলে তো নিচগুলো পুরো যেন অন্ধকার হয়ে থাকতো, এরকম অবস্থা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, তার জন্য অনেকটা ধন্যবাদ যারা যারা আমাকে কমেন্ট করো। তো কারণ তোমাদের কমেন্টগুলো মানে পড়লে যেন আমার বেশ ভালো লাগে, আর ভিডিও করতে যেন একটা, বিশ্বাস করবে না বললে, আমি যেন একটা এনার্জি পাই, যে না আমার মানে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। তো চলো তাহলে কালকে আবারও একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, আর এই যে দেখো তোমাদের যে বলেছিলাম বেগুন গাছগুলোকে একটু কাটিং করে দিয়েছে, দেখো এই জায়গাটা এখন কতটা খোলামেলা হয়েছে। বলে না ইচ্ছা থাকলে সব কিছুই হয়। আমার এইটুকুনি জায়গার মধ্যে দেখো আমি বেগুন গাছ, ফুল গাছ, তারপর মানে সবজি গাছের কথা বলছি, সবজি গাছ, ফুল গাছ, মানে সব কিছু আমি কিন্তু লাগিয়ে রাখি, মানে তার জন্য ইচ্ছেও থাকতে লাগে। সেদিনে আমাদের পাড়ার এক দিদি এসেছিলো, তো বলছিল দেখো কত সুন্দর করে এরকম মানে লাগিয়ে রেখেছে, এগুলোর জন্য ইচ্ছেও থাকতে হতো। আমি বলছি দেখো বেশ ভালোও লাগে এরকম যেন শুনলে, আর আমারও বেশ ভালো লাগে। গাছপালা আমি খুবই পছন্দ করি গাছপালা লাগাতে। আর ড্রাগন গাছ